ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আরো একটি গুরুত্বপূর্ণ পোর্শন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। অর্থাৎ আজকের আলোচনা বিষয়বস্তু হলো আণবিক কক্ষক তত্ত্ব। ইংরেজিতে বললে মলিকুলার অরবিটাল থিওরি, সংক্ষেপে আমরা বলি এমও থিওরি। এই এমও থিওরি কিভাবে হলো, কোথা থেকে সৃষ্টি হলো? আমরা প্রত্যেকেই জানি একটা সমযোজী অণুর গঠন ব্যাখ্যা করার জন্য ভিবিটি ভ্যালেন্স বন্ড থিওরি ভীষণ ইম্পর্টেন্ট। কিন্তু এই ভ্যালেন্স বন্ড থিওরির মধ্যে বেশ কিছু ত্রুটি বা ডিফেক্টস থেকে যায়। কি কি সেই ত্রুটি বা ডিফেক্টস থাকে? এক নম্বর, এই থিওরি দিয়ে আমরা অসমযোজী বন্ধন অণুর গঠন ব্যাখ্যা করা যায় না। নাম্বার টু, অক্সিজেন অণু যে প্যারাম্যাগনেটিক, এটাকেও আমরা ব্যাখ্যা করতে পারি না। মেটালিক বন্ড অর্থাৎ ধাতব বন্ধন এই ভিবিটি দিয়ে ব্যাখ্যা করা যায় না। পরবর্তীকালে 1932 খ্রিস্টাব্দে দুজন সায়েন্টিস্ট, বিজ্ঞানী হুন্ট এবং মুলিকান, এনাদের যৌথ প্রচেষ্টাতেই তৈরি হলো আণবিক কক্ষক তত্ত্ব বা এমও থিওরি। তাহলে আমাদের প্রথম জানতে হবে এই এমও থিওরির কি কি বৈশিষ্ট্য রয়েছে। তাহলে প্রথমে আমরা যাব এর ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য। এক নম্বর, এই এমও থিওরির প্রথম বৈশিষ্ট্য হলো কি না, প্রায় সমশক্তি সম্পন্ন বা সমশক্তি সম্পন্ন পারমাণবিক কক্ষকের অভিলেপনের ফলে আণবিক কক্ষক তৈরি হয়। নাম্বার ওয়ান। নাম্বার টু কি না, পারমাণবিক কক্ষকের মিলনে সর্বদা সমান সংখ্যক কিন্তু আণবিক কক্ষক তৈরি হবে। তার মানে যতগুলো পারমাণবিক কক্ষক মিলিত হয়ে আণবিক কক্ষক বা এমো তৈরি করবে, পারমাণবিক কক্ষকের মোট যোগফল আণবিক কক্ষকের সঙ্গে সমান হবে। নাম্বার থ্রি, দুটো পারমাণবিক কক্ষকের মিলনে সর্বদা দুটো আণবিক কক্ষক গঠিত হয়। এটা আমরা বললাম যেহেতু সমান সংখ্যক, কিন্তু এদের মধ্যে অ্যাক্টিভ এনার্জি বা শক্তি পারমাণবিক কক্ষকের থেকে কম হয়। তাকেই বলবো বন্ডিং মলিকুলার অরবিটাল। বাংলায় বললে এর নাম হবে অনুবন্ধী আণবিক কক্ষক। আরেকজনের যার শক্তি পারমাণবিক কক্ষকের শক্তির থেকে বেশি হবে, যাকে বলবো অনুবন্ধী আণবিক কক্ষক। এই যে অর্থাৎ এক কথায় দাঁড়ালো মোট পারমাণবিক কক্ষকের সমান আণবিক কক্ষ। এবার আণবিক কক্ষকের অর্ধেক হবে বন্ডিং আর অর্ধেক হবে অ্যান্টি বন্ডিং। বন্ডিং এর এনার্জি কম হবে, অ্যান্টি বন্ডিং এর এনার্জি বেশি হবে। অর্থাৎ বন্ডিং থাকবে নিচের দিকে, অ্যান্টি বন্ডিং থাকবে ওপরের দিকে। নেক্সট, 4 নম্বর পয়েন্ট 4, পারমাণবিক কক্ষকের মতো আণবিক কক্ষকেও আব্বাউ নীতি বা আব্বাউ প্রিন্সিপাল মেনে চলে। আব্বাউ নীতি বা আব্বাউ প্রিন্সিপালটা কি? অর্থাৎ প্রথমে কম শক্তি, যার লোয়ার এনার্জি, সেরকম শক্তি স্তরে আগে ইলেকট্রন প্রবেশ করবে, ভর্তি হয়ে গেলে বেশি শক্তিতে প্রবেশ করবে। নাম্বার 5, পারমাণবিক কক্ষকের মতো আণবিক কক্ষক কিন্তু প্রত্যেকটা আণবিক কক্ষক অবশ্যই সর্বাধিক দুটির বেশি ইলেকট্রন কিন্তু ধারণ করতে পারবে না। অর্থাৎ ম্যাক্সিমাম দুটো করে ইলেকট্রন ধরতে পারবে এক একটি আণবিক কক্ষক। এবং শুধু তাই নয়, ওই দুটি ইলেকট্রনের ঘূর্ণন বা স্পিন সর্বদাই বিপরীতমুখী হবে। নাম্বার 6, হুন্ডের সূত্রানুসারে সমশক্তি সম্পন্ন আণবিক কক্ষকগুলি যতক্ষণ পর্যন্ত খালি থাকবে ততক্ষণ পর্যন্ত একটি একটি করে ইলেকট্রন দ্বারা ভর্তি হবে। এই হলো আমাদের আণবিক কক্ষক, তার ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য। এবার আমরা এমও করব, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমরা যে এমওটা বানাবো বা এমও পিকচার আমরা তৈরি করব, সেটা কোন কোন অণুর তৈরি করব। আমাদের সিলেবাসের মধ্যেই রয়েছে হোমোনিউক্লিয়ার দ্বিপরমাণুক অণুর সম্পর্কের যে এমও, ওটা নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ
হোমোনিউক্লিয়ার দ্বিপরমাণুক অণুর এমো। হোমোনিউক্লিয়ার দ্বিপরমাণু অণু, এদেরই আমরা এমো নিয়ে ব্যাখ্যা করব। এটা শিখতে গেলে আমাদের প্রথম জানতে হবে বন্ড অর্ডার বা বন্ধন ক্রম কি। এই বন্ড অর্ডার বা বন্ধন ক্রম হলো হাফ অফ বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন। অর্থাৎ বন্ডিং ইলেকট্রন থেকে অ্যান্টি বন্ডিং ইলেকট্রন বাদ দিলেই তারপরে দুইতে ভাগ করার পর আমরা বন্ড অর্ডার পাই। তাহলে আমাদের এখন জানা উচিত এই বন্ড অর্ডার কি, বা বন্ড অর্ডার থেকে আমরা কি কি জানতে পারি। এমো থিওরির ক্ষেত্রে এই বন্ড অর্ডার একটি বিশেষ গুরুত্বপূর্ণ অংশ। কেন না, এই বন্ড অর্ডারের মান আমরা জানতে পারলে আমরা বন্ধন সম্পর্কে জানতে পারব। অর্থাৎ এই বন্ড অর্ডার থেকে একটা সমযোজী অণুর বন্ডিং নেচার সম্পর্কে আমরা জানতে পারি। অর্থাৎ বলতে পারি সমযোজী বন্ধনের সংখ্যা সম্পর্কে আমরা ধারণা বন্ড অর্ডার থেকে পাই। অর্থাৎ বন্ড অর্ডার থেকে আমরা কি কি জিনিস জানতে পারি। এক নম্বর জানতে পারি আমরা বন্ড অর্ডারের মান যদি পজিটিভ হয় তাহলে সেই অণু স্থায়ী, পজিটিভ না হয় যদি নেগেটিভ বা শূন্য হয় তাহলে সেই অণুটি কিন্তু অস্থায়ী, অর্থাৎ স্থায়িত্ব সম্পর্কে। দু নম্বর, বন্ড অর্ডার থেকে আমরা বিয়োজন শক্তি সম্পর্কেও জানতে পারি। যদি কোনো অণুর বন্ড অর্ডারের মান বেশি হয় তাহলে তার বিয়োজন শক্তি বেশি, আর যদি বন্ড অর্ডারের মান কম হয় তাহলে বিয়োজন শক্তি কম। নাম্বার 3, বন্ড অর্ডারের মান বেশি হলে সেই অণুটি কিন্তু বেশি স্থায়ী হয়। যেমন ধরো কারো বন্ড অর্ডার 1 বেরোলো, কারো বন্ড অর্ডার 2 বেরোলো, কারো বন্ড অর্ডার 3 বেরোলো। 1 মানে ওটা ওই অণুতে যে পরমাণু রয়েছে তাদের মধ্যে এক বন্ধন। বন্ড অর্ডার 2 হলো ওই অণুতে ডাবল বন্ড রয়েছে, অর্থাৎ দুটো পরমাণুর মধ্যে ডাবল বন্ড রয়েছে। বন্ড অর্ডার 3 হলো তার মানে দুটো পরমাণুর মধ্যে ট্রিপল বন্ড রয়েছে। তার মানে এই যে সিঙ্গেল, ডাবল, ট্রিপল এগুলো আমরা জানি কি করে? বন্ড অর্ডার থেকে। তার মানে বন্ড অর্ডার জানা মানে তার বন্ধনের সংখ্যাও সম্পর্কে আমরা জানতে পারি, কতগুলো বন্ড হয়। এই হলো আমাদের বন্ড অর্ডার সম্পর্কিত বেশ কিছু তথ্য। এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস আমরা শিখব, সেটি হলো চৌম্বক ধর্ম বা ম্যাগনেটিক প্রপার্টি। এই যে চৌম্বক ধর্ম বা ম্যাগনেটিক প্রপার্টি কি? অ্যাকচুয়ালি কোনো অণুতে যদি আমরা দেখতে পাই অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন থাকে তখন তাকে আমরা বলবো প্যারাম্যাগনেটিক। অর্থাৎ অযুগ্ম ইলেকট্রন থাকলে তাকে বলে প্যারাম্যাগনেটিক। বাংলায় বললে পরাচুম্বকীয়। আর যদি অযুগ্ম ইলেকট্রন না থাকে অর্থাৎ যুগ্ম ইলেকট্রন থাকে তখন তাকে বলবো ডায়াম্যাগনেটিক। তিরস্চুম্বকীয় পদার্থ। তারপর অণুটি তিরস্চুম্বকীয় না পরাচুম্বকীয় এটা ডিপেন্ড করবে ওতে বিজোড় ইলেকট্রন অণুটিতে আছে কিনা, তার উপর ডিপেন্ড করবে ওটি ওর ম্যাগনেটিক প্রপার্টি। শুধু তাই নয়, ম্যাগনেটিক প্রপার্টি
সম্পর্কে বা ম্যাগনেটিক ধর্ম সম্পর্কে আরো জিনিস জানা যায়, সেটা হলো ওর চৌম্বক ভ্রামক। চৌম্বক ভ্রামক মিউ সমান √n ইন্টু n+2 bm, অর্থাৎ এনটা কি? বিজোড় ইলেকট্রনের সংখ্যা, যেখানে n সমান বিজোড় ইলেকট্রনের সংখ্যা। বিএম কি? একক বোর ম্যাগনেটন। মিউ কি? চৌম্বক ভ্রামক বা ম্যাগনেটিক মোমেন্ট। এই ম্যাগনেটিক মোমেন্ট আমরা বের করতে পারি বা চৌম্বক ভ্রামক বের করতে পারি, তবে যদি বিজোড় ইলেকট্রন থাকে। তারপরে অনেকগুলো অণুর ক্ষেত্রে তার ম্যাগনেটিক প্রপার্টি আমরা তুলনা করতে পারি চৌম্বক ভ্রামক সাহায্যে। কার ম্যাগনেটিক প্রপার্টি বেশি কম, কে ডায়াম্যাগনেটিক, কে প্যারাম্যাগনেটিক, অর্থাৎ কোনটা পরাচুম্বকীয়, কোনটা তিরস্চীয় চুম্বকীয়, এই সব সম্পর্কে ধারণা আমরা পাই। তাই এটাই হলো এমও থিওরির আরেকটি গুরুত্বপূর্ণ সাকসেস বা সফলতা বলা যায়। এখন আমরা এমও থিওরির এক্সাম্পল বা উদাহরণ নিয়ে আলোচনা করব। তবে উদাহরণে যাওয়ার পূর্বেই আমরা একটু জেনেই নিই, যেহেতু আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে হোমোনিউক্লিয়ার দ্বীপ পরমাণু অণু, তাই সেই ধরনের অণুর মোট ইলেকট্রনের সংখ্যা কিন্তু 20 পর্যন্ত। তার মানে যদি আমরা H2 নিয়ে প্রথম আলোচনা করি, তাহলে সেখানে মোট ইলেকট্রন হবে 2টি। তাহলে 20 পর্যন্ত বলতে বোঝাচ্ছে নিয়ন পর্যন্ত, অর্থাৎ Ne2 10 করে মোট 20টি ইলেকট্রন রয়েছে। তাহলে আমরা এই ধরনের অণু পর্যন্ত আমরা এমও করব। কিন্তু আমরা হোমোনিউক্লিয়ার বাদে আদার্স, অর্থাৎ দুটো পরমাণু আলাদা হবে এমন কিন্তু অণুর সম্পর্কে আমরা এখানে আলোচনা করব না। ওগুলো তোমরা কলেজে গেলে করতে পারবে। সাপোজ আমি কার্বন মনোক্সাইড নিয়ে যদি বলি কথাটা, সিও, তাহলে সিওর যদি আমরা বের করি কি হবে? কার্বনের 6 আর অক্সিজেনের 8, তাহলে 8 আর 6 14, 20 মধ্যে। কিন্তু যেহেতু দুটো পরমাণু আলাদা, তাই ওগুলো নিয়ে আমরা আলোচনা করব না। আমরা কেবলমাত্র হোমোনিউক্লিয়ার, অর্থাৎ একই পরমাণু আছে এমন অণু নিয়ে আমরা আলোচনা করব। তাই আমরা নিয়ন পর্যন্ত আলোচনা করব। আলোচনায় যাওয়ার পূর্বে আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে দিই, কোন দ্বিপরমাণু অণু বা আয়নের ক্ষেত্রে প্রথম যে 10টি ইলেকট্রন তার আণবিক কক্ষকের শক্তি মাত্রার ক্রম হলো, এটা তোমরা মনে রাখবে যে প্রথম 10টি ইলেকট্রনের ক্ষেত্রে আণবিক কক্ষকের শক্তিমাত্রা ক্রম হলো সিগমা 1s, সিগমা স্টার 1s, সিগমা 2s, সিগমা স্টার 2s, পাই 2px, পাই 2py, এদের দুজনের শক্তির মাত্রার ক্রম সমান সিগমা 2pz, পাই স্টার 2px, পাই স্টার 2py, সিগমা স্টার 2pz। এই হলো আমাদের আণবিক কক্ষকের শক্তি মাত্রার ক্রম। প্রথম 10, তারপরে চেঞ্জ হবে, একটু চেঞ্জ বলতে এই দুটোর মধ্যেই চেঞ্জ হবে, আর কোনো কিছু নয়। তো চেঞ্জ কেন এলো? অ্যাকচুয়ালি এগুলো
যে বিভিন্ন এক্সাম্পল তাকে ব্যাখ্যা করার জন্য তৈরি হলো। আমরা সব ডিটেলস করবো এখন। তাহলে প্রথমে যাই আমরা 1 নম্বর এক্সাম্পল, হাইড্রোজেন। আমরা হাইড্রোজেনের এমও বানাচ্ছি, দুভাবে করব। একটা শক্তির ক্রম দিয়ে আমরা বের করব, আর একটা এমও পিকচার তৈরি করে বের করব। তাহলে প্রথমে যাব আমরা 1 নম্বর, হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন অণুর আণবিক কক্ষকের শক্তি মাত্রার ক্রম কি হলো? সিগমা 1s, সিগমা স্টার 1s, সিগমা 2s, সিগমা স্টার 2s, ডট ডট চলছে, মানে আরো আছে, আমরা এইটুকুই লিখেছি। কেন এইটুকু লিখলাম? মাত্র তো দুটো ইলেকট্রন রয়েছে, তাহলে অতটা না লিখলেও হবে। এবারে ইলেকট্রনটা বসাবো আমরা। কিভাবে বসাবো? এখানে দুটো ইলেকট্রন, কারণ হাইড্রোজেনের একটাতে একটি করে, মোট H2 তে দুটি ইলেকট্রন, তাই দুটি ইলেকট্রন বসিয়ে দিলাম 1s2। আগে আমরা বলি এই যে স্টার নরমাল কি, সিগমাকে বলবো সিগমা বন্ডিং, সিগমা স্টারকে বলবো অ্যান্টি বন্ডিং। তার মানে স্টার কথাটা হচ্ছে অ্যান্টি বন্ডিং বোঝাচ্ছে, আর নরমাল যেগুলো তাকে বন্ডিং। যদিও আরেকটি জিনিস রয়েছে, সেটি তোমরা পরে জানবে উঁচু ক্লাসে, তাকে বলবো নন বন্ডিং। নন বন্ডিং আমরা এন দিয়ে, স্মল এন দিয়ে প্রকাশ করি। তোমাদের সিলেবাসে নন বন্ডিং নেই, তাই আমরা নন বন্ডিং নিয়ে আলোচনা করছি না, শুধুমাত্র বন্ডিং আর অ্যান্টি বন্ডিং। স্টার মানে অ্যান্টি বন্ডিং, নরমাল মানে বন্ডিং। তাহলে এখন আমরা ইলেকট্রন বসাচ্ছি। যেহেতু হাইড্রোজেনে দুটি ইলেকট্রন, সিগমা 1s এ দুটি ইলেকট্রন বসলো, আর এগুলো তো ফাঁকা থাকবে। তাহলে যদি আমরা বন্ড অর্ডার বের করি, তাহলে কি দাঁড়াচ্ছে? বন্ড অর্ডার সমান হাফ অফ বন্ডিং ইলেকট্রন, মানে দুটি, অ্যান্টি বন্ডিং এ কোনো ইলেকট্রন নেই মানে 0, অ্যান্সার হবে 1। তার মানে এর বন্ড অর্ডার 1 বেরোচ্ছে। তার মানে H2 অণুতে দুটি H পরমাণুর মধ্যে সিঙ্গেল বন্ড রয়েছে, সেটাই প্রমাণিত হচ্ছে। যদিও এই সিঙ্গেল বন্ডের কথাগুলো আমরা প্রথম পেয়েছিলাম লুইস ডট করার সময়, তখন আমরা জানতাম না, আসলে এসছে এমো থিওরি থেকে। যদি আমরা এমো পিকচার করি, তাহলে সেখান থেকে আমরা কি পাবো? এখান থেকে পেলাম বন্ড অর্ডার 1, দেখলাম বন্ডিং এ দুটো ইলেকট্রন রয়েছে, অ্যান্টি বন্ডিং এ নেই। প্রতিটাতে দুটো করে ইলেকট্রন থাকবে, একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে এখানে কোনো বিজোড় ইলেকট্রন নেই, তার মানে এটি ডায়াম্যাগনেটিক। এবারে হাইড্রোজেন আমরা নিলাম, এর যদি আমরা এমো পিকচারটা বানাই, তাহলে কিরকম হবে? আমরা তখন এটাকে মুছে দিয়ে এমো পিকচারে যাচ্ছি। এমোর ক্ষেত্রে নিয়ম কিরকম, ছবিগুলো আমরা কেমন আঁকবো? এদিকে ক্রমাগত শক্তি বৃদ্ধি পাবে, এদিকটা হাইড্রোজেন, এদিকটাও হাইড্রোজেন, অর্থাৎ প্রত্যেকটা হাইড্রোজেনে একটি করে ইলেকট্রন। একে বলবো 1s, একেও বলবো 1s, কারণ তোমরা জানো H পরমাণুতে একটি ইলেকট্রন থাকলে 1s 1 হয়। তাহলে এটাতেও একটা H পরমাণু, এটাও একটা H পরমাণু, তৈরি হয় H2 অণু। একে বলবো অ্যাটমিক অরবিটাল, একে বলবো অ্যাটমিক অরবিটাল, একে বলবো এমো বা মলিকুলার অরবিটাল। তাহলে থিওরিতেই শেখানো হয়েছিল যতগুলো পারমাণবিক কক্ষক ততগুলো আণবিক কক্ষক, তার অর্ধেক বন্ডিং আর অর্ধেক হবে অ্যান্টি বন্ডিং। তাহলে এটা হবে বন্ডিং, এটা অ্যান্টি বন্ডিং। একে বলবো সিগমা 1s, একে বলবো সিগমা স্টার 1s। কিভাবে হবে আমরা ছবিগুলো দেখাচ্ছি। ব্যাস
দুটো ইলেকট্রন রয়েছে, তাই আমরা একটা ক্লকওয়াইজ একটি অ্যান্টি ক্লকওয়াইজ এইভাবে ইলেকট্রন বসবে। এটি হলো এমও পিকচার অফ হাইড্রোজেন মলিকুল। আমরা এই পোর্শনটা কিন্তু মনে রাখতেই হবে আমাদের, বোঝানোর স্বার্থে এটি আমি মুছে দিলাম, কিন্তু পরের অন্যগুলো স্ট্রাকচার করার সময় আমাদের একই প্রবলেম আসবে, সেই কারণের জন্যই আমরা এটা করব। এই হলো হাইড্রোজেন অণুর এমও পিকচার বা এমও চিত্র। এবার আমরা পরপর অন্য অন্য অণুর এমও পিকচার বা এমও চিত্র সম্পর্কে আলোচনা করব। এটা আমরা মুছে দিচ্ছি, এটা তোমাদের মনে রাখতেই হবে, কারণ এটা সবসময় লাগবে। এবার আমরা যাচ্ছি নেক্সট, হিলিয়াম 2 অর্থাৎ He2। এই হিলিয়াম 2 আমরা এমও তৈরি করব। একটা এমও পিকচার দিয়েও করতে পারি, আর একটা এনার্জি লেভেল দিয়েও করতে পারি। তাহলে যদি আমরা এই H2 অণু আণবিক কক্ষকের শক্তি মাত্রার ক্রম তৈরি করি, তখন সেক্ষেত্রে শক্তি মাত্রার ক্রম হবে একই রকম ভাষাতেই যাবে তোমাদের সব, সিগমা 1s, সিগমা স্টার 1s, সিগমা 2s, সিগমা স্টার 2s, এরকম করে চলবে। ইলেকট্রন যদি বসাই, প্রত্যেকটা হিলিয়ামে দুটো করে ইলেকট্রন, তাহলে দুটো হিলিয়ামে মোট ইলেকট্রন 4টি, প্রত্যেকটিতে দুটোর বেশি বসবে না, তাহলে বন্ডিং এ দুটো বসলো, অ্যান্টি বন্ডিং এ দুটো বসলো, তাহলে বন্ড অর্ডার সমান হাফ, বন্ডিং ইলেকট্রন 2 মাইনাস অ্যান্টি বন্ডিং এর 2, বন্ড অর্ডার 0। তাই থিওরিতেই আমি বলেছি, যদি বন্ড অর্ডার 0 বা মাইনাস বেরোয়, তাই সেই অণুটির আদৌ কোনো অস্তিত্ব নেই। তাই সত্যি সত্যি He2 এর কোনো অস্তিত্ব নেই। অথচ যদি আমরা এই He2 মাথায় প্লাস, এর কিন্তু অস্তিত্ব রয়েছে। কেন? কারণ He2 মাথায় প্লাস অর্থাৎ ক্যাটায়নের ক্ষেত্রে, সেক্ষেত্রে শক্তির মাত্রার ক্রম কেমন হবে? সিগমা 1s, সিগমা স্টার 1s, সিগমা 2s, সিগমা স্টার 2s, চলছে এইভাবে। মাথায় একটা সিঙ্গেল প্লাস মানে একটা ইলেকট্রন শর্ট, তাহলে মোট ইলেকট্রনের সংখ্যা 3টি। 3টি যদি ইলেকট্রন হয়, তাহলে এখানে 2, এখানে 1, বন্ড অর্ডার সমান হাফ, বন্ডিং মাইনাস অ্যান্টি বন্ডিং সমান হাফ। তার মানে দেখতে পেলাম, যদি হিলিয়ামের বের করি, তাহলে তার বন্ড অর্ডার আসবে 0, হিলিয়াম 2 প্লাসের বের করলে তার বন্ড অর্ডার আসবে হাফ। সেই জন্য এই কোশ্চেনটাই পরের পরীক্ষায় দেখবে, He2 এর কোনো অস্তিত্ব নেই, অথচ He2 প্লাস এর অস্তিত্ব আছে কেন? এমন ধরনের প্রশ্ন ব্যাখ্যা করতে গেলে আমাদের এমও থিওরির উপরেই ভরসা করতে হবে। অর্থাৎ এমও থিওরি দিয়ে এগুলো ব্যাখ্যা করা যায়, কোন অণুর অস্তিত্ব আছে এবং কোন অণুর অস্তিত্ব নেই। তবে কিন্তু আমি আবারও বলেছি, আমাদের বাউন্ডারি বা লিমিট হোমোনিউক্লিয়ার দ্বি পরমাণু অণু, তার মানে 20 পর্যন্ত, এর মধ্যে আমরা ব্যাখ্যা করতে পারবো। এর বাইরে যে সমস্ত অণু রয়ে যাচ্ছে, এগুলো আমরা এখানে ব্যাখ্যা করতে পারবো না। আমরা একটু উঁচুর দিকে উঠলে এগুলোর সম্পর্কে ব্যাখ্যা করা যাবে। তাহলে এটাকে যদি আমরা এমও পিকচার দিয়ে করি, তাহলে আমরা ব্যাখ্যা করতে পারি। এদের ম্যাগনেটিক প্রপার্টি সম্পর্কে ব্যাখ্যা করা যাবে, যেহেতু এখানে কোনো বিজোড় ইলেকট্রন নেই, তাই এটি ডায়াম্যাগনেটিক। এখানে একটি বিজোড় ইলেকট্রন রয়েছে, সেটা কোথায়? অ্যান্টি বন্ডিং এ, তাহলে এটি কিন্তু প্যারাম্যাগনেটিক। তার মানে ম্যাগনেটিক প্রপার্টি, তাদের অস্তিত্ব, স্টেবিলিটি সব ব্যাখ্যা করা যায় এমও দিয়ে। আমরা যদি এমও পিকচারটা আঁকি, তাহলে কি দাঁড়াবে? আমরা পাশাপাশি এই দুটোর
এমন পিকচার আঁকার চেষ্টা করছি, একটা হিলিয়াম প্লাস, তোমরা দেখলেই দেখতে পাবে। এদিকে লিখবো He2 মাথায় প্লাস। এর ক্ষেত্রে যে পিকচারটা দাঁড়াবে কিরকম, সব ক্ষেত্রেই শক্তি ক্রমাগত বাড়বে। এটাও 1s, এটাও 1s। এখানে রয়েছে দুটো করে ইলেকট্রন, এখানে হবে বন্ডিং এমো, এটা হবে অ্যান্টি বন্ডিং এমো। সিগমা 1s, সিগমা স্টার 1s। এক্ষেত্রে ইলেকট্রন একটা একটা করে মিলে ভর্তি হবে, এখানেও এটা তৈরি হবে। যদি আমরা এমো ছবিটা আঁকি তাহলে কি দাঁড়াবে, একে বলবো He, একে বলবো He, একে বলবো He2, একে বলবো অ্যাটমিক অরবিটাল, এটা অ্যাটমিক অরবিটাল, এটা এমো বা মলিকুলার অরবিটাল। তাহলে দেখতেই পাচ্ছি বন্ডিং এ দুটো, অ্যান্টি বন্ডিং এ দুটো, তাহলে বন্ড অর্ডার বের করলে জিরোই বেরোবে, কোনো বিজোড় ইলেকট্রন নেই, তাই এটি ডায়াম্যাগনেটিক। এবার যদি আমরা ওখানে যাই তাহলে তার পিকচারটা কেমন দাঁড়াবে, ক্রমাগত শক্তি বাড়বে উপরের দিকে, এখানে একটা পাবো, এটাও হবে দুটো করে ইলেকট্রন, এটাকে লিখবো 1s, এটাই 1s, এটাই কিন্তু একটি ইলেকট্রন। কেন, এটাই হিলিয়াম বলে দুটো ইলেকট্রন, আর এটাই হিলিয়ামের মাথায় প্লাস, তাই একটি ইলেকট্রন। তাহলে এমও যদি আমরা তৈরি করি তাহলে কি দাঁড়াচ্ছে, বন্ডিং আর অ্যান্টি বন্ডিং, সিগমা 1s, সিগমা স্টার 1s। এবারে যদি আমরা এমো পিকচার গুলো আঁকি, এই চেষ্টা করবে দুটোকে সমান ডিস্টেন্সে রাখা, তাহলে ইলেকট্রন বসালে এটাতে দুটো, কিন্তু এটাতে বসবে একটি ইলেকট্রন। তার মানে এটা অ্যাটমিক অরবিটাল থেকে তৈরি হলো এমও, He2 মাথায় প্লাস, তার এমও। দেখতে পাচ্ছি সিগমা 1s এর দুটো ইলেকট্রন, সিগমা স্টার অ্যান্টি বন্ডিং একটা ইলেকট্রন, তার মানে বন্ডিং এ দুটো, অ্যান্টি বন্ডিং একটা, তার মানে বিজোড় ইলেকট্রন রয়েছে, তার মানে প্যারাম্যাগনেটিক। বর্ণ আরো বের করা যায়, বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন ডিভাইডেড বাই 2, আগে যা করেছো তাই, সেটা এনার্জি দিয়ে করেছি আমরা, শক্তির ক্রম দিয়ে, এটা এবং পিকচার বা ছবি দিয়ে আমরা করছি। এই হলো আমাদের এক্সাম্পল 2 নম্বর, হিলিয়াম 2 এবং হিলিয়াম 2 মাথায় প্লাস ক্যাটায়ন। তাহলে আমরা যে কোনো ক্ষেত্রেই এমও বের করে তার ম্যাগনেটিক প্রপার্টি, স্টেবিলিটি, এগুলো সম্পর্কে আমরা ব্যাখ্যা করতে পারি। তাহলে আমরা এখন চলে যাই পরবর্তী এক্সাম্পল B2। B2 ক্ষেত্রে কি আমরা বন্ড অর্ডার বের করব, 1 হবে, এটি অবশ্যই হবে প্যারাম্যাগনেটিক। দেখাচ্ছি কি করে হয় B2। তাহলে পরবর্তী এক্সাম্পল আমরা যাচ্ছি B2। B2 মানে 5 × 2, তার মানে 10টি ইলেকট্রন। তাহলে 10টি ইলেকট্রনের শক্তি মাত্রার ক্রম তো আমি বলেই দিয়েছি। তাহলে শক্তি মাত্রার ক্রমে করলে কি দাঁড়ায়, সিগমা 1s, সিগমা স্টার 1s, সিগমা 2s, সিগমা স্টার 2s,
পাই টু পি এক্স, পাই টু পি ওয়াই, সিগমা টু পি জেড, পাই স্টার টু পি এক্স, পাই স্টার টু পি ওয়াই, এরা সমশক্তি সম্পন্ন, সিগমা স্টার টু পি জেড। তাহলে বি টু মানে 5 নম্বরে 5 দুগুণে 10টি ইলেকট্রন, তাহলে 10টি ইলেকট্রন বসাচ্ছি আমরা এখানে 2, 4, 6, 7, 8। এবারে দুটি ইলেকট্রন বসবে কোথায়? বলা হয়েছিল সমশক্তি সম্পন্ন হলে প্রত্যেকে আগে একটি একটি করে ভর্তি হবে হুন্ডের সূত্রে অনুসারে। তাহলে এখানে 1, এখানে 1। তাহলে দেখতে পাচ্ছি বিজোড় ইলেকট্রনের সংখ্যা কিন্তু 2টি, অর্থাৎ এটি প্যারাম্যাগনেটিক। বিজোড় ইলেকট্রনের সংখ্যা 2 হয়, প্যারাম্যাগনেটিক ধর্ম বা চৌম্বক ভ্রামক আমরা বের করতে পারি। এই হলো আমাদের আণবিক কক্ষক তত্ত্বের শক্তির যে এমো থিওরি এনার্জি শক্তির ক্রম। যদি আমরা বন্ড অর্ডার বের করি, হাফ অফ বন্ডিং ইলেকট্রন কাউন্ট করি 2, 4, 5, 6, মাইনাস অ্যান্টি বন্ডিং কাউন্ট করি 2, 2, 4, বন্ড অর্ডার 1 বেরোচ্ছে। তার মানে B2 এই অণুটিতে দুটি বি পরমাণুর মধ্যে বা বোরন পরমাণুর মধ্যে সিঙ্গেল বন্ড রয়েছে, বন্ড অর্ডার তার 1, এটাই প্রুফ, এবং বিজোড় ইলেকট্রন একটি একটি করে রয়েছে, তার মানে এটি প্যারাম্যাগনেটিক। এই ম্যাগনেটিক ধর্মকে আমরা ব্যাখ্যা করতে পারি। চাইলে এরও আমরা এমো পিকচার করতে পারি, তোমরা করবে, বইতে আছে, দেখবে, অসুবিধা হলে বলবে, আমি এরপরে আরেকটা এক্সাম্পল এনে এমো পিকচার করিয়ে দেবো পরে। এবার চলো নেক্সট এক্সাম্পল, N2 এবং O2 এগুলোই আমরা করব। N2 এর ক্ষেত্রে কি এবং O2 এর ক্ষেত্রে কি? তাহলে প্রথমে আমরা যাই N2, অর্থাৎ এক্সাম্পল 4। N2 এর ক্ষেত্রে যেহেতু নাইট্রোজেন 7 নম্বরে 7 দুগুণে 14, 10 ক্রস করে গেছে, তাহলে সেক্ষেত্রে শক্তির মাত্রার ক্রমটা একটু চেঞ্জ হবে। তাহলে আণবিক কক্ষকের শক্তি মাত্রার ক্রমে আমরা কি পেয়েছিলাম, আর এখানে একটু চেঞ্জ হচ্ছে 10-এর পরে, অর্থাৎ 10-এর বেশি সংখ্যক ইলেকট্রনের ক্ষেত্রে আণবিক কক্ষকের শক্তি মাত্রার ক্রম হলো সিগমা 1s, সিগমা স্টার 1s, সিগমা 2s, সিগমা স্টার 2s, sigma 2pz, pi 2px equal to pi 2py, pi star 2px, pi star 2py, sigma star 2pz। এবারে নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা যাবে 14, N2 এর বেলায়, তাহলে 14টা ইলেকট্রন বসাচ্ছি আমরা 2, 4, 6, 8, 10, আর 4টে 2px এর 2, pi 2py 2, তাহলে 14টা হয়ে গেল। এই 14টা হলো, তাহলে N2 এর ক্ষেত্রে বন্ড অর্ডার সমান হাফ, বন্ডিং ইলেকট্রন কাউন্ট করি আমরা 2, 2, 4, 6, 7, 8, 9, 10, মাইনাস 4, 6/2 মানে 3। সত্যি তো আমরা জানি N2 এর ক্ষেত্রে ট্রিপল বন্ড হয় দুটি পরমাণুর মধ্যে, তাই 3 বেরিয়েছে। এখন যদি
N2 প্লাস বের করি, সেক্ষেত্রে বন্ড অর্ডার কি আসবে? আচ্ছা, N2 প্লাস মানে একটা ইলেকট্রন কম হবে, কম হলেই কিন্তু এখানে কম বসবে, তাহলে এখানে কম বসা মানে বন্ডিং একটা কম হবে, তাহলে হাফ অফ 9 মাইনাস 4 2.5। আর যদি N2 মাইনাস নেই, সেক্ষেত্রে বন্ড অর্ডার কি আসবে? আরেকটা ইলেকট্রন বাড়বে, বাড়ার ফলে সেটি বাড়বে কোথায়? এখানে গিয়ে বাড়বে, মাইনাস মানে বাড়বে, একটা অ্যান্টি বন্ডিং এ বাড়বে, তার মানে বন্ডিং যেমন ছিল তেমন থাকবে, অ্যান্টি বন্ডিং এ 4 এর জায়গায় 5 হবে, অ্যান্সার হবে 2.5। তাহলে N2 প্লাস এবং N2 মাইনাস দুজনেরই কিন্তু বন্ড অর্ডার 2.5। তাহলে 2.5 মানে ওদের দুজনের স্টেবিলিটি একই, N2 স্টেবিলিটি বেশি। এবারে ম্যাগনেটিক প্রপার্টি হিসেব করলে N2 এর বেলায় দেখতে পাচ্ছি কোনো বিজোড় ইলেকট্রন নেই, তার মানে N2 ডায়াম্যাগনেটিক। এদের বেলায় এখানে একটা বিজোড় ইলেকট্রন থাকবে, এর বেলায় এখানে একটা বিজোড় ইলেকট্রন, তার মানে এরা দুজনেই কিন্তু প্যারাম্যাগনেটিক। তার মানে এ হবে প্যারাম্যাগনেটিক, এ হবে ডায়াম্যাগনেটিক, এও হবে প্যারাম্যাগনেটিক। শুধু তাই নয়, স্টেবিলিটি যদি অর্ডার আমরা নেই, N2 বেশি, N2 প্লাস, N2 মাইনাস, স্টেবিলিটি সেম। এই হলো স্টেবিলিটি অর্ডার N2, N2 প্লাস, N2 মাইনাস। এরও কিন্তু এমও পিকচার করা যায়, আমরা করতেই পারি। তাহলে আমি একটাই করে দেখাচ্ছি তোমাদের শেষ এক্সাম্পলে। একটু বড় হবে কিন্তু কঠিন কিন্তু নয়, আর তোমরা কিন্তু মুখস্থ করবে না, তাহলে পারবে না। বুঝে কিভাবে করছি, কেন করছি, সব করা যায়। আমি যেটা করলাম এটাকেই তোমরা এমও পিকচার দিয়ে করবে বাড়িতে। আমি তো বলেছি একটা তোমাদের এমও পিকচার দেখিয়ে দেব, শেষেরটাতে দেখাচ্ছি। পরের এক্সাম্পল O2। O2 ক্ষেত্রে কি ঘটনা ঘটছে? একই রকম হবে, ইলেকট্রনগুলো আমরা বসাবো 16টা। আগেরটা থেকে যে দেখতে পেলাম 14টি ইলেকট্রন রয়েছে, আর দুটো বাড়বে। 16 বসলে দুটো কিন্তু এখানে বসাবে না, কারণ হুন্ডের যে রুল, একটি একটি করে ভর্তি হবে, এখানে এক, এখানে এক। এটার জন্যই এই O2 হয়ে গেল কিন্তু প্যারাম্যাগনেটিক। স্বাভাবিক, দুটো বিজোড় ইলেকট্রন রয়েছে, তাই O2 হয়ে গেল প্যারাম্যাগনেটিক। এবার যদি আমরা এর বন্ড অর্ডার বের করি O2 এর, তাহলে হাফ বন্ডিং ইলেকট্রন আমরা দেখতেই পাচ্ছি, 2 2 4 6 4 10। অ্যান্টি বন্ডিং ইলেকট্রন দুটো, দুটো 4টে, এখানে দুটো 6টা, তার মানে 2। আমরা তো এমনি জানি O2 যখন লুইস ডট করেছিলাম তখন O2 তে দুটো পরমাণুতে ডাবল বন্ড রয়েছে, তাই তো বেরাচ্ছে 2। এবার যদি আমরা O2 প্লাস নেই, তার ক্ষেত্রে বন্ড অর্ডার কি হবে? O2 প্লাস মানে একটা ইলেকট্রন এখানে থাকবে না। আচ্ছা, O2 কিন্তু প্যারাম্যাগনেটিক। এবারে O2 প্লাসের ক্ষেত্রে তখন এখানে একটা ইলেকট্রন কমলে অ্যান্টি বন্ডিং এ কমবে, অ্যান্টি বন্ডিং এ কমা মানে হাফ বন্ডিং ঠিক থাকবে, অ্যান্টি বন্ডিং এ 5 হয়ে যাবে, 2.5 হবে, তখনও কিন্তু প্যারাম্যাগনেটিক হবে। এবার যদি O2 মাইনাস নেই, সেক্ষেত্রে বন্ড অর্ডার কত আসবে? হাফ বন্ডিং ইলেকট্রন আমরা দেখতে পাচ্ছি একটা মাইনাস মানে এখানেই বাড়বে, তার মানে অ্যান্টি বন্ডিং এই বাড়বে, 5 এর জায়গায় আগে ছিল অ্যান্টি বন্ডিং এ 6, এখন 7 হয়ে যাবে, তাহলে 10 মাইনাস 7, তার মানে 1.5। তখনও কিন্তু প্যারাম্যাগনেটিক হবে, কারণ এখানে 2 হলেও কি হবে, এখানে তো 1 থাকছে। তার মানে তিনজনই O2 প্লাস, O2 মাইনাস এবং O2 সকলেই কিন্তু প্যারাম্যাগনেটিক। তবে স্টেবিলিটি যদি বলতে চাই, তাহলে
O2 প্লাসের বেশি হবে, তারপরে O2, তারপরে O2 মাইনাস। এটাকে বলবো স্টেবিলিটি অর্ডার। কারণ বড় অর্ডার থেকে বোঝা যাচ্ছে এটা 2.5, O2 হলো 2, এটা 1.5। ব্যাস, ম্যাগনেটিক প্রপার্টি, স্টেবিলিটি সবই আমরা ব্যাখ্যা করতে পারি। এমো থিওরির সাকসেস এখানে যে একটা অণুর ম্যাগনেটিক প্রপার্টি সম্পর্কে, তার স্টেবিলিটি সম্পর্কে, তার বন্ড ডিসোসিয়েশন এনার্জি সম্পর্কে আমরা ধারণা করতে পারি বা কম্পারিজন করতে পারি। এবারে এটাকেই যে আমরা তৈরি করলাম, এরও কিন্তু এমো পিকচার করা যায়। আমি তোমাদেরকে বলেছিলাম যে শেষে একটা এমো পিকচার বড় একটা অণু করব। এখন আমি করিয়ে দিচ্ছি O2 অণু এবং দেখাচ্ছি O2 যে প্যারাম্যাগনেটিক। এটি হলো O2 অণুর এমো পিকচার বা এমো চিত্র। এই চিত্র থেকে কি পাচ্ছি? আমরা 2s থেকে নিয়েছি, কারণ যেহেতু বহিস্থ কক্ষের ইলেকট্রন অর্থাৎ ভ্যালেন্স ইলেকট্রনগুলো বন্ধনে পার্টিসিপেট করে, সেই সাপেক্ষে 2s আর 2pটা নিয়েছি। 2s এর প্রত্যেকটায় দুটো করে ইলেকট্রন, 2pতে 4টে করে ইলেকট্রন, 4টি মানে 2px এ দুটো, 2py একটা, 2pz একটা। একই রকম ভাবে ওদিকেও রয়েছে, এদিকে O পরমাণু, এদিকে O পরমাণু, এটা O2 অণু। হিসাব অনুসারে দুটো আর এই দুটো মিলে দুটো এমো হয়, বন্ডিং আর অ্যান্টি বন্ডিং ইলেকট্রন বসে গেল, 4টি রয়েছে বলে সিগমা 2s, সিগমা স্টার 2s। এবার যদি আমরা 2p অরবিটালটার কথা চিন্তা করি, তাহলে এখানে 4টি রয়েছে, 4টির মধ্যে প্রথমে দুটো বসবে 2pz এ দুটো, পাই 2px, পাই 2py দুটো দুটো করে 4টে বসলো, আর পাই স্টার 2px এবং পাই স্টার 2py একটা একটা করে বসবে, কারণ মোট ইলেকট্রন তো 16ই বসেছে এবং বিজোড় ইলেকট্রনের সংখ্যা তোমরা দেখো দুটি, তাই O2 যে আমি আগেই বলেছিলাম প্যারাম্যাগনেটিক, এমো চিত্রতেও দেখতে পাচ্ছি দুটো বিজোড় ইলেকট্রন রয়েছে, তার মানে প্যারাম্যাগনেটিক। এটি হলো O2 অণুর এমো পিকচার বা এমো চিত্র। ঠিক যেমন যেমন এনার্জি লেভেলে তোমরা দেখবে, এটা লেস দেন এটা লিখেছিলাম, এটার পর এটা লিখেছিলাম, এটার পর এটার শক্তিগুলো বেশি ছিল, যেমন ভাবে ছিল তেমন ভাবেই বসছে। শুধু পার্থক্য একটাই, আমরা বহিস্থ কক্ষের এটাতেই দেখাচ্ছি, কারণ এরাই মূলত বন্ধনে অংশগ্রহণ করে। তাহলে এই হলো আমাদের এমো পিকচার O2 অণু। এই এমো পিকচার এমো চিত্র থেকে আমরা মূলত কি ধারণা পাই? তার ম্যাগনেটিক প্রপার্টি বা চৌম্বক ধর্ম, স্টেবিলিটি এবং তাদের শক্তির ক্রম, এগুলো আমরা কম্পারিজন এগুলো করতে পারি। তাহলে এই হলো আমাদের এমো। তাহলে আমরা যে কেমিক্যাল বন্ডিং পড়লাম, অণুর ধারণা থেকে শুরু করে তার ম্যাগনেটিক প্রপার্টি সবই কিন্তু আমরা সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারছি। চাইলে তোমরা নিয়নেরও বের করতে পারো Ne2, তবে আমাদের লাস্ট বাউন্ডারি যেহেতু 20, ওর মধ্যেই আমাদের থাকতে হবে। এই নিয়ে টোটাল আমরা কমপ্লিট করে ফেললাম আণবিক কক্ষক তত্ত্ব। আশা করছি সম্পূর্ণটাই তোমরা বুঝতে পেরেছ। যদি প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর কেমন হলো সকলের কাছ থেকে কিন্তু কমেন্ট চাই। আর যদি কোথাও বুঝতে না পারো অবশ্যই সেটাও জানিও। তোমাদের সঙ্গে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।